গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প রাজমহিষী। লেখক রাজশেখর বসু। হংসেশ্বর রায় খুব ধনী লোক। রাধানাথপুরে তাঁর যে জমিদারি ছিল তা এখন সরকারের দখলে গেছে, কিন্তু তাতে হংসেশ্বরের গায়ে আঁচড় লাগেনি। কলকাতায় অফিস অঞ্চলে আর শৌখিন পাড়ায় তাঁর 16টা বড় বড় বাড়ি আছে। তা থেকে মাসে প্রায় 25,000 টাকা আয় হয়। তাছাড়া বন্ধকি কারবার আর বিস্তর শেয়ারও আছে। হংসেশ্বরের বয়স 50। তাঁর পত্নী হেমাঙ্গিনী সংসারে অনাসক্ত, বিপুল শরীর নিয়ে বিছানায় শুয়ে ঔষধ আর পুষ্টিকর পথ্য খেয়ে গল্পের বই পড়ে দিন কাটান, আর মাঝে মাঝে বাড়ির লোকদের ধমক দেন, যত সব কুঁড়ের বাদশা জুটেছে। এদের একমাত্র সন্তান চকরি, সম্প্রতি MA পাশ করেছে। কলকাতা হংসেশ্বরের ভালো লাগে না। তাঁর যেসব শখ আছে তার চর্চার পক্ষে রঘুনাথপুরই উপযুক্ত স্থান, তাই ওখানেই তিনি বাস করেন। তার প্রকাণ্ড বাগান আছে, গরু আর হাঁস মুরগিও আছে। কৃষিজাত দ্রব্য আর পশুপক্ষীর যত প্রদর্শনী হয় তাতে তাঁর আম, কাঁঠাল, লাউ, কুমড়ো, গরু, হাঁস, মুরগি শ্রেষ্ঠ পুরস্কার পায়। সম্প্রতি তিনি পশ্চিম পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে একটি ভালো জাতের মোষ আনিয়েছেন। তার জন্যে তাঁর এক পাকিস্তানি বন্ধুকে প্রচুর ঘুষ দিতে হয়েছে। তিনি মোষটির নাম রেখেছেন রাজমহিষী। কিছুদিন আগে তার প্রথম বাচ্চা হয়েছে। আগামী ওয়েস্ট বেঙ্গল ক্যাটেল শোতে তিনি এই মোষটিকে পাঠাবেন। তার প্রবল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তালদিঘির রায় সাহেব মহিম বাড়ুজ্জে। তাঁর একটি মুলতানি মোষ আছে। হংসেশ্বর আশা করেন তাঁর রাজমহিষী রাজ্যপাল গোল্ড মেডাল পাবে। হংসেশ্বরের মেয়ে চকরি কলকাতায় তার মামাদের তত্ত্বাবধানে থেকে কলেজে পড়ত। এখন পড়া শেষ করে রাধানাথপুরে তার বাপ মায়ের কাছে আছে। মাঝে মাঝে 2-10 দিনের জন্যে কলকাতায় যায়। চকরি লম্বা, রোগা, দাঁত বড় বড়, চোয়াল উঁচু, গায়ের স্বাভাবিক রং ময়লা। সর্বাঙ্গীন পরিপাটি মেকআপ সত্ত্বেও তাকে সুন্দরী বলে ভ্রম হয় না। চকরির হিংসুটে সখীরা বলে, রূপ তো আহামরি, বিদ্যাধরী, গুণে মা মনসা, শুধু ওর বাপের সম্পত্তির লোভে খোসামুদেগুলো জোটে। মেয়ের বিবাহের জন্যে হেমাঙ্গিনীর কিছুমাত্র চিন্তা নেই। হংসেশ্বরও ব্যস্ত নন। তিনি বলেন, চকরি হুঁশিয়ার, হিসেবি মেয়ে, বোকা হবার মতন চোখ বুজে বাজে লোকের সঙ্গে প্রেমে পড়বে না। চটক দেখে বা মিষ্টি মধুর বুলি শুনেও ভুলবে না। তাড়াহুড়োর দরকার কি? আজকাল তো 30-35-এর পরে মেয়েদের বিয়ের রেওয়াজ হয়েছে। চকরি সুবিধে মতন নিজেই যাচাই করে একটা ভালো বর জুটিয়ে নেবে। চকরির প্রেমের যত উমেদার আছে তার মধ্যে সবচেয়ে নাছোড়বান্দা হচ্ছে বংশীধর। সম্প্রতি সে PhD ডিগ্রি পেয়ে টালিগঞ্জ কলেজে একটা প্রফেসরি পেয়েছে। বটানি আর জুলজি পড়ায়। তার বাবা শশধর চৌধুরী 2 বছর হলো মারা গেছেন। তিনি উকিল ছিলেন, হংসেশ্বরের কলকাতার সম্পত্তি তদারক করতেন। বংশীধরের মামার বাড়ি রাধানাথপুরে, সেখানে সে মাঝে মাঝে যায়। চকরির সঙ্গে ছেলেবেলা থেকেই তার পরিচয় আছে। হংসেশ্বরকে সে কাকাবাবু বলে। পুজোর ছুটিতে বংশীধর রাধানাথপুরে এসেছে। একদিন সে চকরিকে বলল, আর দেরি কেন, তোমার লেখাপড়া শেষ হয়েছে, আমারও যেমন হোক একটা চাকরি জুটেছে, এখন আর তোমার আপত্তি কিসের? তুমি রাজি হলেই তোমার বাবাকে বলবো। চকরি বলল, ব্যাপারটি যত সোজা মনে করছো তা নয়। আমার তরফ থেকে বলতে পারি, তোমাকে আমার পছন্দ হয়, বেশ শান্তশিষ্ট, যদিও নামটা বড় সেকেলে, বংশীধর, শুনলেই মনে হয় সাপুড়ে। কিন্তু প্রেমে হাবুডুবু খাবার মেয়ে আমি নই। বাবাকে যদি রাজি করাতে পারো তবে বিয়ে করতে আমার আপত্তি নেই।
তবে বাবা লোকটি সহজ নন, নানা রকম ফ্যাচাং তুলবেন। তোমার যদি সাহস আর জেদ থাকে তাকে বলে দেখতে পারো। পরদিন সকালে হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর সবিনয়ে নিবেদন করল যে তার কিছু বলবার আছে। হংসেশ্বর তখন তার মোষের প্রাতকৃত্য তদারক করছিলেন। বংশীধরকে বললেন, একটু সবুর করো। তারপর তিনি রাজমহিষীর পরিচারককে বললেন, এই গোপীরাম, বেশ পরিষ্কার করে গা মুছিয়ে দিবি। খবরদার একটুও কাদা যেন লেগে না থাকে। এ কি রে, নাকের ডগায় মশা কামড়েছে দেখছি। ওর ঘরে ডিডিটি দিসনি বুঝি? গোপীরাম বলল, বহুত দিয়েছি হুজুর, কিন্তু দিদি দিলে মচ্ছর ভাগে না। আপনি যদি হুকুম করেন তবে আমার গাঁও থেকে 4 বগুলা মাঙাতে পারি। বগুলা কি জিনিস? বগ পাখি হুজুর। গোহালে রাখলে মক্খি মচ্ছর পতিঙ্গা মকরা সব টপাটপ খেয়ে ফেলবে। ভैंसी আর তার বাচ্চা বহুত আরাম সে নিজ যাবে। বগ থাকবে কেন, পালিয়ে যাবে। না হুজুর, ওদের পাঙ্খ একটু ছেঁটে দিব, উঠতে পারবে না। 15 দিন বাদ গাঁও সে আমার এক চাচা আসবে। বলেন তো বগুলা আনতে, লিখে দিব। 4 বগুলার 20 টাকা আন্দাজ খরচ পড়বে। বেশ, আজই লিখে দে। গোপীরামকে আরো কিছু উপদেশ দিয়ে হংসেশ্বর তাঁর অফিস ঘরে বংশীধরকে নিয়ে গেলেন। প্রশ্ন করলেন, তারপর বংশী, ব্যাপারটা কি হে? মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বংশীধর বলল, কাকাবাবু, অনেক দিনের একটা দুরাশা আছে, তাই আপনার সম্মতি ভিক্ষা করতে এসেছি। হংসেশ্বর বললেন, চকরিকে বিয়ে করতে চাও, এই তো? বংশীধর সভয়ে বলল, আজ্ঞে হ্যাঁ। হংসেশ্বর বললেন, শোনো বংশী, আমি স্পষ্ট কথার মানুষ। পাত্র হিসেবে তুমি ভালোই, দেখতে চকরির চাইতে ঢের বেশি সুশ্রী, বিদ্যাও আছে, যতদূর জানি চরিত্রও ভালো। কিন্তু তোমার আর্থিক অবস্থা তো সুবিধের নয়। কলকাতায় একটা সেকেলে পৈতৃক বাড়ি আছে বটে, কিন্তু সেখানে তোমার মা, দিদিমা, ভাই, বোন, ভাগ্নেরা গিজ গিজ করছে। সেই ভিড়ের মধ্যে চকরি 1 মিনিটও টিকতে পারবে না। তারপর তোমার আয়, মাইনে কত পাও হে? 200, পরে 250 হবে। খেপেছ? ওই টাকায় চকরিকে পুষতে চাও? তার সাবান, ক্রিম, পাউডার, পেন্ট, লিপস্টিক, সেন্ট, এইসব খরচই তো মাসে 250-র ওপর। তুমি হয়তো ভেবেছ মেয়ে জামাইয়ের ভরণ পোষণের জন্যে আমি মাসে মাসে মোটা টাকা দেব। সেটি হবে না বাপু। বংশীধর বলল, আমি গরিব হলেই ক্ষতি কি কাকাবাবু? চকরি আপনার একমাত্র সন্তান, সে যাতে সুখে থাকে তার জন্যে আপনি অর্থ সাহায্য করবেন, এ তো স্বাভাবিক। আপনার অবর্তমানে ওই তো সব পাবে। অবর্তমান হতে ঢের দেরি হে। আমি এখনো 40 বছর বাঁচব, তার আগে 1 পয়সাও হাতছাড়া করব না। মেয়ে যদ্দিন আইবুড়ো তদ্দিন আমার খরচে নবাবি করুক, আপত্তি নেই। কিন্তু বিয়ের পর সমস্ত ভার তার স্বামীকে নিতে হবে। আর যদিই বা তোমাদের খরচ আমি যোগাই, তাতে তোমার মাথা হেঁট হবে না। বাপের মাইনের গোলাম স্বামীর ওপর কোনো মেয়ের শ্রদ্ধা থাকে না। আমি বা চ্যারিটি বয় জামাই করতে যাব কেন? বংশীধর কাতর স্বরে বলল, তবে কি আমার কোনো আশা নেই? আশা থাকতে পারে, তুমি উঠে পড়ে লেগে যাও যাতে তোমার রোজগার বাড়ে। তোমার মাসিক আয় 2500 হলেই আমার আর আপত্তি থাকবে না। অত টাকা আয়ের তো কোনো আশা দেখছি না। আর চকরি কি ততদিন সবুর করবে? সবুর করবে কিনা আমি কি করে বলবো? তুমি তার সঙ্গে বোঝাপড়া করতে পারো। হ্যাঁ, আর একটা কথা তোমার জেনে রাখা দরকার। চকরিকে ভাঁওতা দিয়ে রাজি করিয়ে যদি আমার অমতে তাকে বিয়ে করো, তবে আমার সমস্ত সম্পত্তি হরিণঘাটায় দান করব। গো, মহিষ, ছাগাদি পশু আর হংস, কুক্কুটাদি পক্ষীর উৎকর্ষ কল্পে।
আর চকরি আমার সম্পত্তি পেলেই বা তোমার কি সুবিধে হবে? সে অতি ঝানু মেয়ে, কাকেও বিশ্বাস করে না। ব্যাংকের চেকবুক তোমাকে দেবে না, বিষয় যা পাবে তাতেও তোমাকে হাত দিতে দেবে না। বড়জোর তোমার সিগারেটের খরচ যোগাবে আর জন্মদিনে কিছু উপহার দেবে, এক স্যুট ভালো পোশাক কি রিস্টওয়াচ কিংবা একটা শার্পার 90 কলম। চকরিকে বিয়ে করার মতলব ছেড়ে দেওয়াই তোমার পক্ষে ভালো। বংশীধর বিষণ্ণ মনে চলে গেল। বিকালবেলা তার কাছে সব কথা শুনে চকরি বলল, বাবা যে ওই রকম বলবেন তা আমি আগে থাকতেই জানি। বংশীধর বলল, চকরি, তোমার বাবার সম্পত্তি তাঁরই থাকুক, আমার তাতে লোভ নেই। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে ত্যাগ স্বীকার করতে পারবে না? প্রেমের জন্যে নারী কি না ছাড়তে পারে। যদি ভালোবাসা থাকে তবে আমার সেকেলে ছোট বাড়িতে আর সামান্য আয়েই তুমি সুখী হতে পারবে। চকরি হেসে বলল, শোনো বংশী, প্রেম খুব উঁচু দরের জিনিস, আর তোমার ওপর আমার তা নেহাত কম নেই। কিন্তু টাকাহীন প্রেম আর চাকাহীন গাড়ি দুই অচল। কষ্টের সংসারে ভালোবাসা শুকিয়ে যায়। ধনকে নিয়ে বনকে যাব, থাকবো বনের মাঝখানে। ধন দৌলত চাই না শুধু, চাইব ধনের মুখ পানে। এ আমার পোষাবে না বাপু। তোমাকে ভয় দেখিয়ে তাড়াবার জন্যে বাবা অবশ্য অনেকটা বাড়িয়ে বলেছেন। আমাকে একেবারে হার্টলেস রাক্ষসী বানিয়েছেন। কিন্তু আমি অতটা বেয়ারা নই। তবে বাবা নিতান্ত অন্যায় কিছু বলেননি। আমি বলি কি, তোমার ওই প্রফেসরি ছেড়ে দিয়ে কোনো ভালো চাকরির চেষ্টা করো। বাবার সঙ্গে মন্ত্রীদের আলাপ আছে, ওকে ধরলে নিশ্চয় একটা ভালো পোস্ট তোমাকে দেওয়াতে পারবেন। প্রথমটা মাইনে কম হলেও পরে 2,5-3 হাজার হওয়া অসম্ভব নয়। ততদিন আমার জন্যে তুমি সবুর করে থাকবে? গ্যারান্টি দিতে পারবো না। অক্ষয় প্রেম একটা বাজে কথা, ভবিষ্যতে তোমার আমার দুজনেরই মতিগতি বদলাতে পারে। যা বলি শোনো, একটা ভালো সরকারি চাকরির জন্যে নাছোড়বান্দা হয়ে বাবাকে ধরো। কিন্তু এখনই নয়, ওর মাথার এখন ঠিক নেই। দিনরাত ওই মোষটার কথা ভাবছেন। বাবার গুপ্তচর খবর এনেছে তালদিঘির সেই মহিম বাড়ুজ্যের মুলতানি মোষ নাকি রোজ 20.5 সের দুধ দিচ্ছে, আমাদের রাজমহিষীর চাইতে কিছু বেশি, যদিও দুটোই সমবয়সী তরুণী মোষ। বাবা তাই উঠে পড়ে লেগেছেন রাজমহিষীকে কাপাস বিচির খোল, চীনাবাদাম, পালং শাক, কড়াইশুঁটি, গাজর, টমাটো, নারকেল কোড়া, কমলা লেবুর রস এইসব পুষ্টিকর জিনিস খাওয়াচ্ছেন। ভাইটামিন বি কমপ্লেক্সও দিচ্ছেন। এক্সিবিশনটা আগে চুকে যাক। রাজমহিষী যদি গোল্ড মেডাল পায় তবে বাবা খুব দিলদরিয়া হবেন, তখন তাকে চাকরির জন্যে ধরবে। আর 1 মাস পরেই পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনী। কিন্তু হংসেশ্বর মহা বিপদে পড়েছেন। রাজমহিষী খাওয়া প্রায় ত্যাগ করেছে, দুধও নামমাত্র দিচ্ছে। যত নষ্টের গোড়া ওই গোপীরাম, রাজমহিষীর প্রধান সেবক। সে তার ইয়ারদের সঙ্গে রাস পূর্ণিমার মেলায় গিয়ে খুব তারিখে হাঙ্গামা বাঁধিয়েছিল। পুলিশ এলে তাদের সঙ্গে বীর দর্পে লড়ে একটা কনস্টেবলের মাথা ফাটিয়েছিল। তার ফলে তাকে গ্রেপ্তার করে থানায় চালান দেওয়া হয়। খবর পেয়ে তাকে খালাস করবার জন্যে হংসেশ্বর অনেক চেষ্টা করলেন। কলকাতা থেকে ভালো ব্যারিস্টার পর্যন্ত আনালেন। আদালতে তিনি প্রার্থনা করলেন মোটা জরিমানা করে আসামিকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু হাকিম তা শুনলেন না। 6 মাস জেলের হুকুম দিলেন। তখন ব্যারিস্টার বললেন, ইয়োর অনার, এই গোপীরাম যদি জেলে যায় তবে শ্রী হংসেশ্বর রায়ের সর্বনাশ হবে। তাঁর বিখ্যাত চ্যাম্পিয়ন বাফেলো রাজমহিষী গোপীরামের বিরহে খাওয়া বন্ধ করেছে। না খেলে সে আগামী ক্যাটেল শোতে দাঁড়াবে কি করে? অতএব ইয়োর অনার, দয়া করে মোটা জামিন নিয়ে
আসামিকে 1 মাসের জন্যে ছেড়ে দিন। প্রদর্শনী শেষ হলেই সে জেলে ঢুকবে। কিন্তু হাকিমটি অত্যন্ত একগুঁয়ে আর অবুঝ, কোনো আবদার শুনলেন না। তাই গোপীরাম এখন জেলে রয়েছে। হংসেশ্বর পূর্বে বুঝতে পারেননি যে মোষটা গোপীরামের এত ন্যাওটা হয়ে পড়েছে। এখন তিনি অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন। গোপীরামের সহকারীরা কেউ ভয়ে এগোয় না, কাছে গেলেই রাজমহিষী গুঁতুতে আসে। শুধু হংসেশ্বরকে সে কাছে আসতে আর গায়ে হাত বুলোতে দেয়, কিন্তু তিনি খুব সাধাসাধি করেও তাকে খাওয়াতে পারলেন না। হংসেশ্বরের এই সংকট শুনে বংশীধর তাঁর সঙ্গে দেখা করতে এলো। তিনি তখন 1 ছড়া সিঙ্গাপুরি কলা মোষের নাকের সামনে ধরে লোভ দেখাচ্ছেন আর খাবার জন্যে অনুনয় করছেন, কিন্তু মোষ ঘাড় ফিরিয়ে নিচ্ছে। বংশীধর বলল, কাকাবাবু, আমি কোনো সাহায্য করতে পারি কি? হংসেশ্বর খেঁকিয়ে বললেন, গুঁতো খাবার ইচ্ছে হয়তো এগিয়ে আসতে পারো। হঠাৎ বংশীধরের মাথায় একটা মতলব এলো। হংসেশ্বরের কাছ থেকে সরে এসে সে গোপীরামের সহকারীদের সঙ্গে কথা কয়ে রাজমহিষী সম্বন্ধে অনেক খবর জেনে নিল। তারপর দিন ভোরের ট্রেনে সে বর্ধমান জেলে গোপীনাথের সঙ্গে দেখা করতে গেল। তার উদ্দেশ্য শুনে জেলার খুশি হয়ে অনুমতি দিলেন। রাধানাথপুরে ফিরে এসেই হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর বলল, কাকাবাবু, ভাববেন না, আপনার মোষ যাতে খায় তার ব্যবস্থা আমি করছি। হংসেশ্বর বললেন, ব্যবস্থাটা কিরকম শুনি? তুমি ওকে খাওয়াতে গেলেই তো গুঁতিয়ে দেবে, আমি নয়, আপনি ওকে খাওয়াবেন। গোপীরামের সঙ্গে দেখা করে আমি সব হদিশ জেনে নিয়েছি। ব্যাপার হচ্ছে এই, মোষটাকে খাওয়াবার সময় গোপীরাম তার গায়ে হাত বুলিয়ে একটা গান গাইত। সেই গানটি না শুনলে রাজমহিষীর আহারে রুচি হয় না। এ তো বড় অদ্ভুত কথা। আজ্ঞে, রুশ বিজ্ঞানী প্যাভলভ একেই বলেছেন কন্ডিশনড রিফ্লেক্স। আপনাকে গানটি শিখে নিতে হবে। হংসেশ্বর বললেন, গান টান আমার আসে না। যাই হোক, গানটা কি শুনি? বংশীধর বললে, কাকাবাবু, আমারও একটা কন্ডিশন আছে। আগে কবুল করুন, মোষ যদি আগের মতন খায় তবে আমাকে খুব মোটা বকশিস দেবেন। কি চাও তুমি? চকরির সঙ্গে বিয়ে? চকরির কথা পরে হবে। আপনার 3খানা বাড়ি আমাকে দেবেন। ব্রাবন রোডের সেই 8 তলাটা, চৌরঙ্গীর 6 তলাটা আর সাদার্ন অ্যাভিনিউয়ের 3 তলাটা। ওহ, তোমার আস্পর্ধা তো কম নয় ছোকরা। ওই 3টে বাড়ি থেকে মাসে আমার প্রায় 5,500 আসে, তা জানো? আজ্ঞে, জানি বই কি, কিন্তু ওর কমে তো পারবো না কাকাবাবু। ওই আয় যখন আমার হবে তখন চকরির সঙ্গে বিয়ে দিতে আপনার আর আপত্তি থাকবে না। আপনারও কিছু সুবিধে হবে। ইনকাম ট্যাক্স আর ওয়েলথ ট্যাক্স কম লাগবে। তুমি এত বড় শয়তান তা জানতুম না। যাই হোক, যখন অন্য উপায় নেই তখন তোমার কথাতেই রাজি হলুম। রাজমহিষী যদি পেট ভরে খায় তবে তোমাকে ওই 3টে বাড়ি দেব, কিন্তু যদি না খায় তবে তুমি এ বাড়ির ত্রিসীমায় আসবে না। যে আজ্ঞে, কথা তো দিলুম। এখন গানটা কি শুনি? আজ্ঞে, শোনাতে লজ্জা করছে। গানটা ঠিক ভদ্র সমাজের উপযুক্ত নয় কি না, কিন্তু অন্য উপায় তো নেই। আমার কাছেই আপনাকে শিখে নিতে হবে। গোপীরামের গানটা হচ্ছে, সোনামুখী রাজমহিষী পাগল করেছে, জাদু করেছে রে হামায় টোনা করেছে, ঝমে ঝমে ঝয় ঝয়, ঝমে ঝমে ঝয়। ও আবার কিরকম গান? গানটার একটু ইতিহাস আছে। গোপীরাম আগে দ্বারভাঙায় থাকত। সেখানে একটা পাগল বাঙালিদের বাড়ির সামনে ওই গানটা গাইত। তবে তার প্রথম লাইনটা একটু অন্যরকম। সোনামুখী বাঙালিনী পাগল করেছে। এই গান শুনলেই বাড়ির লোক দূর দূর করে পাগলটাকে তাড়িয়ে দিত।
গোপীরাম সেই গানটা শিখে এসেছে, শুধু বাঙালিনীর জায়গায় রাজভৈঁসী করেছে। আপনি আমার সঙ্গে গলা মিলিয়ে গাইতে শিখুন, আজ রাত 10টা পর্যন্ত রিহার্সাল চলুক। অত্যন্ত অনিচ্ছায় রাজি হয়ে হংসেশ্বর গানটা শেখবার চেষ্টা করতে লাগলেন। বংশীধর বারবার সতর্ক করে দিল, রাজমহিষী নয় কাকাবাবু, বলুন রাজভৈঁসী। আমায় নয়, বলুন হামায়। উচ্চারণটা ঠিক গোপীরামের মতন হওয়া দরকার। হ্যাঁ, এইবার হয়ে এসেছে। আর ঘণ্টাখানেকে গলা সাধলেই সুরটি আয়ত্ত হবে। সকালবেলা হংসেশ্বর বললেন, দেখো বংশী, রাজমহিষীকে খাওয়াবার সময় তুমি আমার পিছনে থেকে প্রম্পট করবে। আমার সঙ্গে থাকলে তোমাকে গুঁতিয়ে দেবে না। আর একটা কথা, শুধু তুমি আর আমি থাকব, আর কেউ থাকলে আমি গাইতে পারবো না। বংশীধর বলল, ঠিক আছে, অন্য কারো থাকবার দরকারই নেই। 2 বালতি রাজভোগ বংশীধর রাজমহিষীর জন্যে বয়ে নিয়ে গেল। হংসেশ্বর তা গামলায় ঢেলে দিলেন। বংশীধর পিছনে গিয়ে বলল, কাকাবাবু, এইবার গানটা ধরুন। মোষের পিঠে হাত বুলুতে বুলুতে হংসেশ্বর মধুর স্বরে বললেন, লক্ষ্মী সোনা আমার, পেট ভরে খাও, নইলে গায়ে গত্তি লাগবে কেন, দুধ আসবে কেন, সেই মুলতানিটা যে তোমাকে হারিয়ে দেবে। হ হ হ। সোনামুখী রাজভৈঁসী পাগল করেছে, জাদু করেছে রে হামায়, টোনা করেছে। মোষ ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বংশীধর ফিস ফিস করে বলল, থামবেন না কাকাবাবু, বেশ দরদ দিয়ে বারবার গাইতে থাকুন। শেষ লাইনের সুরে ভুল করবেন না। ঝমে ঝমে ঝয় ঝয়, ঝমে ঝমে ঝয়, নিনিধাপ্পা পামা মাগ্গা গারেসা। তাল মান লয় ঠিক রেখে হংসেশ্বর 3 বার গানটা শেষ করলেন। তারপর চতুর্থবার ধরলেন সোনামুখী রাজভৈঁসী ইত্যাদি। সহসা মোষ মাথা নামিয়ে গামলায় মুখ দিল। তারপর সেই নির্জন প্রাঙ্গণের নিস্তব্ধতা ভঙ্গ করে মৃদুমন্দ আওয়াজ উঠল, চাবাত চাবাত চাবাত। রাজমহিষী ভোজন করছেন। পরবর্তী ঘটনাবলী সবিস্তারে বলবার দরকার নেই। 15 দিনের মধ্যেই রাজমহিষীর বপু গজেন্দ্রাণীর তুল্য হল। গায়ে স্বল্প লোমের ফাঁকে ফাঁকে নিবিড় আলতা কালির রং ফুটে উঠল। বিপুল পয়োধর থেকে প্রত্যহ 25 সের দুধ বেরুতে লাগল। পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনীতে সে মহিম বাণিজ্যের মুলতানি এবং অন্যান্য প্রতিযোগিনীদের অনায়াসে হারিয়ে দিল। রাজ্যপালই তার গায়ে একটু হাত বুলিয়ে দিলেন। কৃষিমন্ত্রী সন্তর্পণে 1 ছড়া রজনীগন্ধার মালা তার গলায় পরিয়ে দিলেন। রাজমহিষী প্রসন্ন হয়ে সেই অর্ঘ্যটি গ্রহণ করে চিবুতে লাগল। বংশীধরের নতুন আবদার শুনে হংসেশ্বর বললেন, আবার চাকরির শখ হলো কেন? আমার বুকে বাঁশ দিয়ে তো যত পেরেছ বাগিয়ে নিয়েছ। বংশীধর বলল, আজ্ঞে, একটা ভালো পোস্ট না পেলে যে আমার সেলফ রেসপেক্ট থাকবে না। লোকে বলবে, বেটা শ্বশুরের বিষয় পেয়ে নবাবি করছে।